হাই স্টুডেন্টস, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান দশম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভৌতবিজ্ঞানের দ্বিতীয় সামেটিভ পরীক্ষার যে স্কুলের কোশ্চেনগুলো করা আছে, যে 40 নম্বর সেটের সেকেন্ড সামেটিভ পরীক্ষার যে সেটগুলো করা আছে তার প্রত্যেকটি সেট অর্থাৎ 1 থেকে 12 নম্বর সেট আপলোড করা হয়েছে এবং হয়ে গেছে। আজকে লাস্ট এবং 13 নম্বর সেট কি আছে, রথিপুর বরোদা বাণীপীঠ এর যে কোশ্চেনগুলো রয়েছে তার উত্তর করানো হবে। তাই প্রত্যেকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে, এবং যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদের অবশ্যই বলবো তোমরা প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিও, এবং জীবনবিজ্ঞান ও সেকেন্ড সামেটিভ পরীক্ষার এমসিকিউ এসিকিউ এর প্রশ্ন উত্তর করানো হয়েছে, প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। এবার গ্রুপ এতে গিয়ে বলছে সিও গ্যাসের বাষ্পঘন হচ্ছে সমান বাষ্পঘনত্ব বিশিষ্ট গ্যাসটির নাম কি? সিও এর সমান বাষ্পঘনত্ব গ্যাসটি হলো N2। তারপরে বলছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এক্স পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে এসআই এর মান কত হবে? এসআই এর মান কত হবে? এর মান হবে অপশান এ x/k কেলভিন হবে। এটা সেন্টিগ্রেডে সেলসিয়াস আছে, কেলভিন ইউনিটে চলে যাবে। আদর্শ ভোল্টমিটারের রোধ কত হওয়া উচিত? একটা আদর্শ ভোল্টমিটারের রোধ অসীম হওয়া উচিত। তারপর বলছে তড়িতাধানের মাত্র সংকেত কী হবে? তড়িতাধানের মাত্র সংকেত প্রথমটা I/T। তারপরে হচ্ছে প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি তড়িৎযোজী যৌগ? প্রদত্ত যৌগের মধ্যে তড়িৎযোজী যৌগ হলো NaCl। কিপযন্ত্রে প্রস্তুত হয় এমন একটি গ্যাস কী হলো? কিপযন্ত্রে প্রস্তুত হয় এমন একটি গ্যাস H2S। তারপরে বলছে জিঙ্কের আকরিকের নাম কি? জিঙ্কের আকরিক হচ্ছে জিঙ্কাইট। এটা গ্রুপের কোশ্চেন 7টা এমসিকিউ এবং গ্রুপ বির 9খানা এমসিকিউ। প্রথম কোশ্চেন বলছে তরলের প্রকৃত আপতন গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম? তরলের প্রকৃত প্রসারণ হচ্ছে নিজস্ব ধর্ম। প্রকৃত প্রসারণ হচ্ছে নিজস্ব ধর্ম। তারপর বলছে একটি আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের মান কত হয়? আদর্শ তাপ পরিবাহীর মান হয় অসীম। বলছে থার্মোমিটারে কোন নীতি কাজ করে? থার্মোমিটারে কোন নীতি কাজ করে? তাপীয় প্রসারণ, অর্থাৎ তাপ দিলে তরলের প্রসারণ হয়। তাপীয় প্রসারণ, অর্থাৎ তাপ দিলে তরলের প্রসারণ হয়। তরল এখানে পারদের প্রসারণ হয়। H2 গ্যাসের প্রমাণ ঘনত্বের মান কত? H2 গ্যাসের প্রমাণ ঘনত্বের মান 0.089 গ্রাম পার লিটার। তাই বলছে উষ্ণতা বৃদ্ধিতে সিলিকনের রোধ কীভাবে পরিবর্তিত হয়? উষ্ণতা বৃদ্ধিতে সিলিকনের রোধ হ্রাস পায়। উষ্ণতা বৃদ্ধিতে হ্রাস পায়, যেহেতু সিলিকন কি একটি অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী ক্ষেত্রে আমরা কী জানি? উষ্ণতা বৃদ্ধিতে রোধ কী হয়? তাদের হ্রাস পায়, তাই এর উষ্ণতা বৃদ্ধিতে রোধ হ্রাস পায়। তারপরে বলছে বৈদ্যুতিক মোটরের আর্মেচারের ঘূর্ণন কোন নিয়ম মেনে হয়? এটা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম মেনে হয়। কিসের? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। তারপরে কোশ্চেন কি বলেছে? 2-5 বলেছে 1 বিওটি সমান কত জুল? 1 বিওটি সমান কত জুল? 3.6 × 10⁶ জুল। তো হচ্ছে লোহার উপর জিঙ্কের প্রলেপ দিতে ক্যাথোড হিসাবে কোন ধাতু ব্যবহার করা হয়? লোহার উপরে জিঙ্কের প্রলেপ দিতে ক্যাথোড হিসাবে লোহা ব্যবহার করা হয়, যার প্রলেপ দেওয়া হবে লোহার দ্রব্য। তারপরে কি বলেছে? তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে তড়িৎ কোষের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে? ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে অ্যানোড। তারপর বলছে তড়িৎ বিশ্লেষণে কী প্রকার তড়িৎ ব্যবহার করা হয়? তড়িৎ বিশ্লেষণে কী প্রকার তড়িৎ ব্যবহার করা হয়? ডিসি কারেন্ট ব্যবহার করা হয়। অ্যামোনিয়া শিল্প প্রস্তুতিতে কোন অনুঘটক ব্যবহার করা হয়? অ্যামোনিয়া শিল্প প্রস্তুতিতে অনুঘটক হিসাবে ব্যবহার করা হয় এফি চূর্ণ। তারপর বলেছে বায়ুর কোন গ্যাসের কারণে রূপোর জিনিস কালো হয়? বায়ুর H2S এর কারণে। বিমানের কাঠামো তৈরিতে কোন সংকর ধাতু ব্যবহৃত হয়? ডুরালুমিন। তারপরে বলেছে কোন ধাতুকে আত্মরক্ষার সক্ষম বলা হয়? অ্যালুমিনিয়ামকে আত্মরক্ষার সক্ষম ধাতু ধরা হয়। এই গেল তোমাদের এমসিকিউ এসিকিউ প্রশ্ন উত্তর, এমসিকিউ এসিকিউ গ্রুপ এ এবং গ্রুপ বির প্রশ্ন উত্তরগুলো। এবং হচ্ছে গ্রুপ সি এর প্রথম কোশ্চেন দেখো। বলেছি কি গ্রুপ সি এর প্রথম কোশ্চেন বলেছে R1 R2 R3 ... RN। R1 থেকে ... করে কত দূর আছে? RN পর্যন্ত। যে কি বলেছে? R1 R2 R3 ... RN রোধগুলির মধ্যে R1 হচ্ছে ক্ষুদ্রতম। এই রোধগুলিকে যদি সমান্তরাল সমাবে যুক্ত করলে প্রমাণ করো যে তুল্য রোধ
লেস দেন R1, অর্থাৎ আর এর মান তুল্যরোধের মান যেটা ছোট সব থেকে তার থেকেও ছোট হবে, এটা প্রমাণ করতে বলেছে। তো আমরা কি জানি, আমরা ধরে নিলাম R1 n সংখ্যক রোধ সমান্তরালভাবে যুক্ত করে গঠিত হয়েছে, মানে এটা কত 3/1, মানে কি ধরে নিলাম R1 R2 R3 ডট 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 Rn মানের n সংখ্যক রোধ, R1 R2 R3 Rn মানের n সংখ্যক রোধ সমান্তরালে যুক্ত করে একটি সমবায় গঠিত হয়েছে, যার ক্ষুদ্রতম রোধ কত, ক্ষুদ্রতম রোধ হলো R1। এই সমবায়ের তুল্য রোধ, এই সমবায়ের তুল্য রোধ কত, এই সময় তুল্য রোধ Rp হলে আমরা কি জানি 1/Rp সমান 1/R1 যোগ 1/R2 যোগ 1/R3 ডট 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 1/Rn, এই তো। এবার রোধের মান তো ঋণাত্মক হওয়া সম্ভব নয়, রোধের মান কি হতে পারে না, রোধের মান নেগেটিভ হতে পারে না। রোধের মান যদি নেগেটিভ নাই হয় তো আমরা কি বলতে পারি 1/Rp এই পুরো মানটা যে কোনো একটার থেকে বড়, অথবা 1/Rp যে কোনো একটার থেকে বড়, এরকম বলতে পারি। এবার যেহেতু আমাদের বলেছে R1 এর থেকে ছোট দেখাতে, তবে আমরা এটা লিখ Rp গ্রেটার 1/R1, এদিকে আসলো R1 গ্রেটার দেন Rp, অর্থাৎ R1 যেটা সেটা Rp থেকে বড়, অর্থাৎ সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান। এখান থেকে আমরা কি কনক্লুশন আসতে পারি, এখান থেকে আমরা কনক্লুশন কি বলতে পারি, অর্থাৎ সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান সমবায়ে যুক্ত প্রতিটি রোধ অপেক্ষা ক্ষুদ্রতর এবং সমবায়ের ক্ষুদ্রতম রোধ R1 অপেক্ষাও ক্ষুদ্রতর। তারপরে কি বলছে, 1 কুলম্ব আধানের ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। 1 কুলম্ব আধানে কতগুলো ইলেকট্রন থাকবে, আধান সমান কত, আধান কিউ সমান বলেছে 1 কুলম্ব, আর একটা ইলেকট্রনের চার্জ কত, একটি ইলেকট্রন এর চার্জ আমরা কত জানি, ইলেকট্রনের চার্জ কত হয়, একটি ইলেকট্রনের চার্জ কত জানা আছে যে 1.6 × 10⁻⁻19 কুলম্ব, অর্থাৎ আমরা কি বলতে পারি, এত চার্জ সমান একটি ইলেকট্রন, 1.6 × 10⁻⁻19 কুলম্ব চার্জ বলতে বোঝায়, কি বোঝায়, একটি ইলেকট্রন। তো 1 কুলম্ব চার্জ বলতে কি বোঝায়, 1/1.6 × 10⁻⁻19 ইলেকট্রন। তো এখান থেকে আসলে কী হবে, 6.25 × 10⁻18 ইলেকট্রন। আর কি বলছে, ইউরিয়া শিল্প উৎপাদনের শর্ত ও সমীকরণ লেখো। ইউরিয়া শিল্প উৎপাদনের শর্ত ও সমীকরণ 3/2। তো ইউরিয়া শিল্প উৎপাদনের সমীকরণ কি, শর্ত সমীকরণ কি, ইউরিয়া শিল্প উৎপাদন করার জন্য NH3 এবং CO2 অর্থাৎ তরল অ্যামোনিয়া এবং নাইট্রোজেনকে কততে 175 ATM চাপে 190 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে কি পাবো আমরা, অ্যামোনিয়াম কার্বামেট পাবো, অ্যামোনিয়াম কার্বামেট পাবো।
এই উৎপন্ন অ্যামোনিয়াম কার্বমেটের যদি আমরা তাপীয় বিয়োজন ঘটাই বা তাপ বিয়োজিত হয়ে এখান থেকে জল বেরিয়ে গিয়ে ইউরিয়া তৈরি হবে, ইউরিয়া তৈরি হয়। তারপরে কি বলেছে, অথবা পরীক্ষাগারে এইচ টেস্ট প্রস্তুতির নীতি ও বিক্রিয়া সমীকরণ দাও। পরীক্ষাগারে এইচ টেস্ট প্রস্তুতির জন্য প্রয়োজন রাসায়নিক বলতে ফেরাস সালফেট, অর্থাৎ কী বলছে, ফেরাস সালফেট FeSকে, ফেরাস সালফেটকে লঘু H2SO4 এর সাথে ঘরের উষ্ণতায় বিক্রিয়া ঘটানো হলে H2S তৈরি হয়। সমীকরণ কী হলো, FeS প্লাস H2SO4 সমান FeSO4 প্লাস H2S। তারপরে কী বলছে, মোর্চে নিবারণ উপায় লেখো। মোর্চে বলছে লোহা বা লোহার দ্রব্যের উপরে 3 লোহা বা লোহার দ্রব্য আর্দ্র বাতাসে বা খোলা বাতাসে রেখে দিলে তার উপরে লালচে বাদামি বর্ণের আস্তরণ তৈরি হয়। এই আস্তরণকে মোর্চে বলা হয়। এই সংকেত কি, Fe2O3.xH2, এটা হচ্ছে মরিচের সংকেত। Fe2O3.xH2 এটার নিবারণ উপায় কি, নিবারণ উপায় গ্যালভানাইজেশন করতে পারি আমরা, তড়িৎ লেপন করতে পারি, যে কোনোভাবে করতে পারি। এটা কি নিবারণ উপায় কি, তড়িৎ লেপন গ্যালভানাইজেশন। বলছে থার্মিট পদ্ধতিতে এফি নিষ্কাশনের শর্ত ও বিক্রিয়ার সমীকরণ লেখো। থার্মিট পদ্ধতিতে এফি নিষ্কাশনের জন্য যে শর্ত সমীকরণটা লিখতে বলেছে। কী বলেছে, থার্মিট পদ্ধতিতে থার্মিট মিক্সচার ব্যবহার করতে হয়, মানে তিনের অর। থার্মিট পদ্ধতিতে বলছে 3 ভাগ Fe2O3 ও 1 ভাগ Al চূর্ণের মিশ্রণকে সিলিকা নির্মিত তাপসহ মুচির মধ্য দিয়ে Mg গুঁড়ো BO2 মিশ্রণ রেখে Mg ফিতার সাহায্যে আগুন ধরানো হয়। মানে হাই টেম্পারেচারে যদি বিক্রিয়া ঘটানো হয়, এই মিশ্রণকে কোথায় রাখা হয়, সিলিকা নির্মিত পাত্রে রেখে Mg ফিতার সাহায্যে Mg গুঁড়ো ও Ba2 বেরিয়াম অক্সাইড এর মিশ্রণকে আগুন ধরালে বা ধরিয়ে দিলে প্রচুর তাপ উৎপন্ন হয়। এই তাপে Fe2O3 Al দ্বারা বিজারিত হয়ে গলিত আয়রন তৈরি করে। সমীকরণ কে আসলো, Fe2O3 যোগ Al2Al Al2O3 যোগ 2Fe। এটা হলো গ্রুপ সির প্রশ্ন উত্তর করলে এবার হচ্ছে গ্রুপ ডি। এর প্রথম প্রশ্ন কি বলছে, 6 গ্রাম কার্বনকে সম্পূর্ণ পোড়ানোর জন্য প্রয়োজনীয় অক্সিজেন কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করে পাওয়া যাবে। এরও সেই দুটো স্টেপে বিক্রিয়া করতে হবে। আমাকে প্রথম স্টেপে দেখে নিতে হবে 6 গ্রাম কার্বনকে পোড়ানোর জন্য কতটুকু অক্সিজেন প্রয়োজন। 4-1 গ্রুপ ডি, জিডি। গ্রুপ ডি কী বলেছে, কার্বন যোগ O2 সমান CO2, এটা কত 1 মোল, এটা 1 মোল, এর 1 মোল মানে কত 12 গ্রাম, 1 মোল মানে 32 গ্রাম। তাই কী পেলাম আমরা, 16 গ্রাম সিকে পোড়াতে O2 দরকার 32 গ্রাম। 6 গ্রাম সিকে পোড়াতে O2 দরকার কত হবে, 32 × 6/12
তখন 2 কাটলে 16 তখন 16 গ্রাম। তাহলে কি পেলাম? অক্সিজেন 16 গ্রাম। এবার এই 16 গ্রাম অক্সিজেন পেতে কতটুকু পটাশিয়াম ক্লোরাইড দরকার সেটা বের করলে হয়ে গেল। তবে পটাশিয়াম ক্লোরাইডের তাপবিভাজনের বিক্রিয়া কি? KClO3 তাপবিদ্যুৎ KCl তৈরি করে আর O2 তৈরি করে। আর সমাধান করতে হলে একে 2 দিয়ে গুণ করতে হয়, 2 দিয়ে গুণ করলে এটা 2 এটা 3, এটা কত হলো 2 মোল, এটা হলো কত 3 মোল। তো 2 মোল হলে এর ওজন কত? 2 গুণ 39 যোগ 35.5 যোগ 16 গুণ 3, তো করলে কত হবে? 2 গুণ 122.5 তখন 245 গ্রাম। বারবার প্র্যাকটিস করতে হবে, তোমাদের ডিরেক্ট মুখস্থ হয়ে গেছে KCl3 বিক্রিয়ায় 245 গ্রাম থাকে, আর এটা 96 গ্রাম। তো আমরা কি এখান থেকে কী লিখতে পারবো সমীকরণ থেকে? 96 গ্রাম O2 পেতে KClO3 দরকার কতটুকু? 245 গ্রাম। তবে 16তে কত হবে? 16 গ্রাম O2 পেতে KClO3 দরকার 245 গুণ 16/96, 6 দিয়ে গেলে 6, 6 দিয়ে ভাগ করলে কত হবে? 4 ছক 24, মানে 40.58 গ্রাম, অর্থাৎ উত্তর কী হবে? 40.8 গ্রাম KClO3 দরকার। তারপরে কি বলেছে? এত গ্রাম জিঙ্ক অতিরিক্ত লৌহ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করবে? এত গ্রাম জিঙ্ক লৌহ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কত গ্রাম কী তৈরি করবে বলেছে? হাইড্রোজেন তৈরি করবে। জিঙ্কের সাথে কার বিক্রিয়া? লৌহ অ্যাসিডের বিক্রিয়া। তবে Zn প্লাস H2SO4 কী তৈরি হবে? ZnSO4 যোগ H2, এই তো। Zn কত? 1 মোল। তারপর কী বলছে? এটাই কত H2 পাওয়া যাবে বলেছে? কত গ্রাম? হ্যাঁ, কত গ্রাম, তো এটা 1 মোল। 1 মোল ওজন কত? 2 গ্রাম। 1 মোল ওজন কত দেওয়া আছে? এর 65.5 নাকি 65.4 দেওয়া আছে, 65.4। কিছু কিছু জায়গায় মান যা দেওয়া আছে তাই বসাতে হয়, আর কিছু কিছু জায়গায় 65ও ধরা হয়। তো এখান থেকে আমরা কী লিখতে পারি? 65.4 গ্রাম Zn থেকে H2 পাওয়া যায় 2 গ্রাম। 1 গ্রাম Zn থেকে H2 পাওয়া যায় 2 কত? 65.4 গ্রাম। কী হবে? 32.7 গ্রাম থেকে পাওয়া যায় 2 গুণ 32.7/65.4 কাটলে 1, অর্থাৎ 1 গ্রাম উৎপন্ন হতে 1 গ্রাম H2 উৎপন্ন হয়। তো বলেছে কঠিন পদার্থের তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা লেখো। কঠিন পদার্থের তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা, তো কঠিন পদার্থের তাপ পরিবাহিত রাশিমালা লেখো 4/2। এর সাথে কী বলেছে? না, এর সাথে বলেছে যে তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা ও এক্সট্রা একক। তাপ পরিবাহিত রাশিমালা কী হবে? K = Q × D/A θ2 - θ1 × T। এখানে কি কে মানে কি? কে মানে হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, তাপ পরিবাহিতাঙ্ক। কিউ মানে কি? তাপ। ডি মানে কি? বেধ। এ মানে কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তোমরা এইভাবে লিখবে না, তোমরা সাইডে আলাদা টুকু লিখতে হবে এগুলো, ক্ষেত্রফল। θ2 কি? θ2 হচ্ছে উষ্ণ পৃষ্ঠের তাপ, উষ্ণ পৃষ্ঠের তাপ। θ1 কি? শীতল পৃষ্ঠের তাপ। আর টি মানে সময়। এই গেল সমীকরণ। এরপরে বলেছে এসআই একক। এসআই একক কী হবে? ওয়াট এম ইনভার্স কে ইনভার্স। এসআই কী হবে? ওয়াট এম ইনভার্স কে ইনভার্স। আর কি বলেছে? মাত্রা কী হবে? মাত্রা হবে mL/T-3, তারপরে θ-1, এটা হচ্ছে মাত্রা। এখানে ভালো করে সমীকরণ আর কী কী লিখতে হবে এগুলো, কিন্তু এই জিনিসগুলো যে কে কিউ কি ডি এগুলো কী জিনিস, এগুলো সব লিখতে হবে, কিন্তু এইভাবে নয়, এদের আলাদা করে আবার পাশে টুকে লিখতে হবে। তারপরে অথবা কী বলছে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক মধ্যে সম্পর্ক লেখো। 4/2 অর কী হবে? দৈর্ঘ্য প্রসারণ
গুণাঙ্ক ইকুয়াল টু কত, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বাই 2 সমান আয়তন প্রসারণ গুণাঙ্ক বাই 3। এটা হচ্ছে সম্পর্ক। তারপরে কি হচ্ছে, দেখা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের একক উপর নির্ভর করে না। তো আমরা কি জানি, আমরা জানি লিখতে পারি কি, আমরা জানি কি জানি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইকুয়াল টু দৈর্ঘ্যের বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য গুণ উষ্ণতার বৃদ্ধি। এটা সমীকরণ। তবে একক কি হবে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক আমরা পরে লিখতে পারি কি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক সমান কি, উপরে কি হবে, দৈর্ঘ্যের একক, নিচে কি হবে, দৈর্ঘ্যের একক ইন্টু উষ্ণতার একক, তো দৈর্ঘ্যের একক দৈর্ঘ্য কেটে গেল ক্যান্সেল, উপরে পড়ে থাকলো 1 উষ্ণতার একক। সিজিএস পদ্ধতিতে একক কি হবে, সিজিএস একক ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এসআইতে একক কি হবে, কেলভিন ইনভার্স। যেহেতু উপরে দৈর্ঘ্যের একক ছিল, নিচেও দৈর্ঘ্য ছিল, মানে দৈর্ঘ্যের বৃদ্ধি পাই প্রাথমিক দৈর্ঘ্য কেটে গেল এককগুলো, সেজন্য আমরা বলতে পারি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না। তারপরে 4-3, আর রোধের একটি পরিবাহী তারকে টেনে দ্বিগুণ করা হলো, আয়তন অপরিবর্তিত থাকলে তারটির রোধের শতকরা পরিবর্তন নির্ণয় করো। 4-3 ধরি আর রোধ বিশিষ্ট একটি পরিবাহী তারের দৈর্ঘ্য L, ব্যাসার্ধ R ও রোধাঙ্ক রো। এখানে আমরা কি লিখতে পারি, R ইকুয়াল টু রো ইন্টু L/A, এটা 1 নম্বর। এবার কথা হচ্ছে, এবার বলেছি কি দৈর্ঘ্য দ্বিগুণ করলে, তো এখন দৈর্ঘ্য কত হবে, এখন দৈর্ঘ্য L' সমান 2L বলতে পারি আমরা। এবার আমরা কি বলছি, আয়তন অপরিবর্তিত থাকলে, আয়তন অপরিবর্তিত থাকলে, এবার এটা কি ধরনের দেখতে হয়, চোঙের মতো দেখতে। আয়তন অপরিবর্তিত থাকলে তো সূত্র হবে পাই R² সমান কি লিখতে পারবো, পাই এর আর এর মান চেঞ্জ করে R1² ইন্টু 2L লিখতে পারি আমরা। এল ক্যান্সেল আউট, পাই ক্যান্সেল আউট, তবে R1² সমান কত পেলাম, R²/2, R1² সমান কত পেলাম, R²/2। এবার লিখতে পারি আমরা, এখন তারের রোধ R' সমান কত লিখতে পারবো, রোই থাকবে, L' হয়ে গেছে, এ চেঞ্জ করে A' হয়ে গেছে। তো রো আমরা যখন টেনে বড় করবো কোনো তারটাকে, এই পেনটাকে টেনে যদি আমরা বড় করি, তাহলে এদের দৈর্ঘ্য বৃদ্ধি হবে, তার সাথে চিকন হবে, চিকন হলে কি হবে, প্রস্তুতি ক্ষেত্রফল হ্রাস পাবে। সেজন্য আমাদের এর মানও পরিবর্তন করতে হবে, কনসিডার করতে হবে। তো L ইন্টু রো ইন্টু 2L, এর এটা কি পাই R², পাই R1², এবার এটা হবে রো 2L পাই R1² মান কত, R²/2। এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি আমরা R' সমান রো L/পাই R² ইন্টু 4, তার মানে এখানে কি লিখতে পারি 4R। এটার মান কত, R, পূর্বের সেই সমীকরণ 1 নম্বর সমীকরণ থেকে লিখতে পারি R, তো এবারে 4R। তবে প্রাথমিক রোধ কত ছিল, R, অন্তিম রোধ কত হলো, 4R। প্রাথমিক রোধ কত ছিল, R, তো আর অন্তিম রোধ কত হলো, R' সমান 4R। তবে রোধের বৃদ্ধি কত হলো, 4R বিয়োগ R সমান 3R। অতএব শতকরা বৃদ্ধি রাশি আর সূত্র আমরা কি জানি,
বৃদ্ধি বাই প্রাথমিক ইন্টু 100, আর কাটলো 300 হচ্ছে শতকরা বৃদ্ধি, 300% শতকরা বৃদ্ধি পেয়েছে। তারপরে অথবা কি বলছে 60 ওয়াট ও 220 ভোল্ট বাতিটির কথার অর্থ কী? 60 ওয়াট আর 60 ওয়াট 220 ভোল্ট বাতিটির অর্থ হলো কি, যদি কোনো এই বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট বৈদ্যুতিক লাইনের সাথে যুক্ত করা হয় তবে বাতিটি সর্বোচ্চ উজ্জ্বল শিখায় জ্বলবে এবং প্রতি সেকেন্ডে 60 জুল কার্য করবে। প্রতি সেকেন্ডে কত জুল কার্য করবে? 60 জুল কার্য করবে। এই কথাটা তো বোঝে বাতিটিকে 220 ভোল্ট মেন লাইনের সাথে যুক্ত করে বাতির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। বাতির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মতো কত হবে? আমরা কি জানি? আমরা জানি P সমান VI। P সমান VI মানে কি, এখান থেকে I সমান কী হবে? P/V। P1 মধ্যে 60 আর 220, পার্টিকুলার কত হবে? 3/11। 3/11 মানে কত হয়? 3/11 মানে 0.27 অ্যাম্পিয়ার। হয়ে গেল বাতির মধ্যে তড়িৎ প্রবাহ কত? অতএব তড়িৎ প্রবাহ 0.27 অ্যাম্পিয়ার। আর এখান থেকে আর কি লিখতে পারি আমরা? 2 নম্বর কন্ডিশনে যে বলেছে বাতিটি ফিলামেন্টের রোধ কত। তো আমরা আবার কি জানি? আমরা জানি R সমান কত? V²/P। তা V² মানে কত? 220 গুণ 220 বাই P কত? 60। তাই তো কাটার গেলে এটা 3, 11, তো কত হলো এটা? 220 মানে 4, 2, 4, 2, 4, 2, 0/3। এটা ভাগ করলে কত আসছে? 806.67 ওহম। এটা হলো কি রোধের মান। তারপরে কি বলছে? 4 বলছে একটি পরিবাহী তারের মধ্য দিয়ে কিছুক্ষণ তড়িৎ প্রবাহ হলে তারটি উত্তপ্ত হয়ে যায় এবং ওর মধ্যে তড়িৎ প্রবাহ কিছুটা কমে যায়। এর কারণ কি? আমরা কী বলছি? তড়িৎ প্রবাহ তারের মধ্যে কিছুক্ষণ তড়িৎ প্রবাহ কাটলে তারটি উত্তপ্ত হয়ে যায়। আর আমরা জানি তার যদি উত্তপ্ত হয়ে যায়, পরিবাহীর ক্ষেত্রে তার উত্তপ্ত হয়ে গেলে তার রোধের মান কী হয়? রোধ বৃদ্ধি পেয়ে যায়। রোধ বৃদ্ধি পেয়ে গেলে কী হবে? তারের মধ্যে কারেন্ট যাওয়া কমে যাবে। সেটাই হয়েছে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কমে যায়। তারপরে কি বলেছে? যে আলো পড়লে রোধ কমে এমন একটি ধাতুর উদাহরণ দাও। আলো কমলে রোধ কমে এমন ধাতু হলো সেলেনিয়াম। তারপর বলছে তড়িৎ প্রবাহের আবেশ সংক্রান্ত লেন্জের সূত্রটি লেখো। তড়িৎ প্রবাহ আবেশ সংক্রান্ত লেন্জের সূত্র কি বলেছিল? কত নম্বর কোশ্চেন? 4-এর অথবা 4-এর অর লেন্জের সূত্র 4-এর অথবা লেন্জের সূত্র কি বলেছে? তড়িৎ প্রবাহ এমন একটি অভিমুখী হবে, আবিষ্ট তড়িৎ প্রবাহ এমন একটি অভিমুখী হবে যাতে যে কারণে প্রবাহের সৃষ্টি হয় প্রবাহ সর্বদা সেই কারণকে বাধা দেয়। আবিষ্ট তড়িৎ প্রবাহ এমন একটি অভিমুখী হবে যাতে যে কারণে প্রবাহের সৃষ্টি হয় প্রবাহ সেই কারণকেই বাধা দেয়। এটি হলো তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্জের সূত্র। এর সাথে কি আছে? এর সাথে বলেছে 3-পিন প্লাগের আর্থ পিনটি মোটা ও লম্বা করা হয় কেন? 3-পিন প্লাগের আর্থের প্লাগটি মোটা ও লম্বা করার কারণ রয়েছে দুটো কারণ। 1 নম্বর কারণ কি? 3-পিন প্লাগের যদি মোটা করা হয়, মোটা করা হলে কি হবে? যখন আমরা সকেটের ভিতরে পিনটিকে দেবো, সকেটের ভিতরে যখন পিনটিকে আটকাবো 3-পিন পিনটিকে, তখন সবার আগে কোনটা ঢুকবে? সবার আগে আর্থের প্লাগটি ঢুকবে, তারপরে লাইভ নিউট্রাল প্লাগগুলো ঢুকবে। তো যখন আর্থের প্লাগটি সবার আগে ঢুকবে এবং খোলার সময় সবার শেষে আর্থ প্লাগ আসবে, সবার শেষে আর্থেরটা আসবে, সেজন্য যদি খোলার সময় বা লাগানোর সময় কোনো কারণে যদি ইলেকট্রিক ডিভাইসের ভিতরে কারেন্ট লিকেজ হয় অথবা অন্য কোনো কারেন্টের সমস্যাগত ত্রুটি দেখা যায়, তবে সমস্যাটি কী হবে? যন্ত্রটি ভালো থাকবে এবং সেটি আর্থের মাধ্যমে আর্থ লাইনে চলে যাবে। আর এটি মোটা করা হয় কারণ কি? এটা মোটা করা হলে এটা যখন সকেটটা লাগানো হবে তখন এটাকে আমরা ঠিকঠাকভাবে মানে লাইভের তারের জায়গায় নিউট্রাল জায়গায় লাইভ, বা লাইভের তারে আর্থের লাইনের সকেট ঢুকবে না, ঠিকঠাকভাবে সকেটটা আর্থের তারের সকেট আর্থের লাইনেই ঢুকবে। আর মোটা করে হলে এটা সহজে আটকে থাকে। তারপরে বলছে 4-5 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণ অ্যানোড ক্যাথোড বিক্রিয়া সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। 4-5 কি বলেছে? অ্যালুমিনিয়াম নিষ্কাশনে অ্যালুমিনিয়াম বিক্রিয়া, যেটাকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য বিশুদ্ধ অ্যালুমিনা থেকে করা হয়। অ্যালুমিনার যদি বিয়োজন ঘটে কি তৈরি হয়?
2Al3+ যোগ 3O2 মাইনাস। এবার এটা হলো কি তড়িৎ বিশ্লেষণের বিক্রিয়া। এবার অ্যানোডে বিক্রিয়া কী হয়, অ্যানোডে কী আসে, অ্যানোডে 3O2 মাইনাস আসবে, এসে কী করবে 6টা ইলেকট্রন বর্জন করে 3O তৈরি করবে। এই 3O কী করবে, 3O প্রকৃতিতে একা থাকতে পারে না, অপর 3টি 3O সাথে যুক্ত হয়ে 3O2 রূপে প্রকৃতিতে মুক্ত হবে, অক্সিজেন রূপে মুক্ত হবে। ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে, ক্যাথোডে বিক্রিয়া ঘটে 2Al3+ গেল, দিয়ে কী করবে 6খান ইলেকট্রন গ্রহণ করবে, দিয়ে 2 অণু ধাতব সেই অ্যালুমিনিয়াম রূপে ক্যাথোডের ওপরে জমা হবে। এবার মেন বক্তব্য হচ্ছে এখানে একটা নিয়ম থাকে, নিয়ম কি ক্যাথোডে যতগুলো ইলেকট্রন গৃহীত হবে অ্যানোডের ঠিক তত সংখ্যক ইলেকট্রন বর্জিত হবে, দুটো ইলেকট্রন সমান সংখ্যায় ঘুরবে। মানে ক্যাথোডে ক্যাটায়ন যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে অ্যানোডে অ্যানায়ন ততগুলো ইলেকট্রন বর্জন করবে। তারপর অথবা কী বলছে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার পরিশোধনের সময় অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি লেখো। এখানে শুধুমাত্র অ্যানোডের বিক্রিয়া চেয়েছে, অ্যানোড মান কি আর গুরুত্ব চেয়েছে। অ্যানোডের সংঘটিত বিক্রিয়া কী হবে, অ্যানোডে কে আসে, অ্যানোডে কে যাবে সিইউ ধাতব কপারে, যে অ্যানোডের যে কপার সেটা দুটো ইলেকট্রন বর্জন করে Cu2+ রূপে দ্রবণে চলে আসে, এটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া। এবার বলছে অ্যানোড মাড কি, অ্যানোড মাড কি, কপারে যখন আমরা কী করবো, কপারের তড়িৎ বিশোধনের সময় কী কী ব্যবহার করতে হয়, বিশোধনের সময় অবিশুদ্ধ মানে 99% কপারের মোটা দণ্ডকে কী রূপে ব্যবহার করতে হয়, অ্যানোড রূপে ব্যবহার করা হয়। আর বিশুদ্ধ পাতলা পাতকে ক্যাথোড রূপে ব্যবহার করা হয়, কীভাবে ক্যাথোড রূপে ব্যবহার করা হয়। এই অ্যানোড ক্যাথোড রূপে ব্যবহার করে যদি আমরা কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করি, কপার সালফেটের জলীয় দ্রবণ ব্যবহার করি, তবে দিয়ে যদি ডিসি কারেন্ট যুক্ত করা হয় তবে কী হবে, বিশুদ্ধ যে কপারের মোটা মোটা অ্যানোডের দণ্ডগুলো ছিল সেখান থেকে Cu2+ রূপে দ্রবণে চলে আসবে, মানে এখান থেকে Cu2+ রূপে দ্রবণে চলে আসবে, এবং সেটা কোথায় গিয়ে, সেটা আবার ক্যাথোডের উপর গিয়ে কপার রূপে জমা হবে। এই যে অ্যানোড ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এই ক্ষয়প্রাপ্ত অ্যানোডের নিচে মসলিনের থলিতে কিছু অবিশুদ্ধ গিয়ে জমা হয়, এটাকে বলা হয় অ্যানোড মাড। আর অ্যানোড মাডে মূল্যবান ধাতু হিসাবে AgAu প্ল্যাটিনাম সঞ্চিত হয়। তারপরে বলছে অসল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির শর্ত সমীকরণ উল্লেখ করো। অসল পদ্ধতি নাইট্রিক অ্যাসিড, এটা বইয়ে সবার আছে, দেখে নিও। অসলটা নাইট্রিক অ্যাসিড, এর 3টে স্টেপে বিক্রিয়া ঘটে। স্টেপ ওয়ানে কী হয় না, স্টেপ ওয়ানে অ্যামোনিয়াকে অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটানো হয়, বিক্রিয়া ঘটে কী তৈরি হয়, নাইট্রিক অক্সাইড তৈরি করা হয়, NO যোগ H2। এই যে অ্যানোডের এটা অনুঘটক লাগে, প্ল্যাটিনাম রেডিয়াম অনুঘটক লাগে, প্ল্যাটিনাম রেডিয়াম অনুঘটক ব্যবহার করা হয়। এখানে টেম্পারেচার লাগে 700 থেকে 800 টেম্পারেচার লাগে। আর এই হবে প্ল্যাটিনাম অনুঘটক লাগে 700 থেকে 800 টেম্পারেচার লাগে, 5 থেকে 7 ATM চাপ লাগে, দিয়ে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়। স্টেপ 2তে কী হয়, স্টেপ 2তে এই নাইট্রিক অক্সাইড গিয়ে NO-কে আবার ফার্দার অক্সিডেশন করা হয়, অক্সিডেশন প্রসেসে দিয়ে NO2 তৈরি করা হয়। স্টেপ 3তে যে NO2 তৈরি হবে, এই NO2কে জলের সংশ্লেষে বিক্রিয়া করিয়ে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়। এটা তোমাদের টেক্সট বুক বা যে বই ফলো করো সে প্রত্যেকের বইয়ে অসল্টের প্রত্যেকে আছে, তোমরা সবাই বই থেকে দেখে নিও। আশা করি সবার ভালো লাগবে, প্রত্যেকটা ভিডিও দেখবে, এবং যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমি যে পরবর্তী যে তোমাদের থার্ড সামেটিভের যে 90 নম্বরের সেটগুলো রয়েছে ভলিউম 1 প্রশ্নবিচিত্রা, সেগুলো করাবো।
যদি তোমাদের ভালো লাগে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে।